একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থেই প্রয়োজন এসব অপতথ্যের বিপরীতে সঠিক তথ্যটি তুলে ধরা। সেই কাজটি করতে এসেছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম ও রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ৭১-এ। এবং আপনাদের সাথে আলাপে যাবার আগে একটা প্রতিবেদন দেখে নিতে চাই, সামগ্রিক বিষয়টার উপর একটা পরিষ্কার ধারণা তাহলে পাওয়া যাবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গ্রেপ্তার হয়েছেন, এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। মুহূর্তেই কমেন্ট সেকশনে নানা উত্তেজনা, শেষমেশ ফ্যাক্ট চেক করে জানা গেল এটা ছিল গুজব। অপরদিকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন অভিনেত্রী অপু বিশ্বাস, এমন ক্যাপশনে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস ভাইরাল। জানা গেল ফ্যাক্ট চেক করে সেটাও মিথ্যা তথ্য। সংবেদনশীল এমন ৫টি অপতথ্যের ফ্যাক্ট চেক আমার হাতে, শুরুতেই সেটা দেখে নিয়ে চলুন। এবার নাকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গ্রেপ্তার হয়েছেন, এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক করে জানা যায় এটা ছিল গুজব। মূলত ভুঁইফোর ওয়েবসাইটে জাগো নিউজ প্রকাশিত একটি কথিত প্রতিবেদনের বরাতে ভুয়া এই দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রচার করা হচ্ছে খবর। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটা ছিল নিছক গুজব, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন ৩ দলের মধ্যে একটা দল নির্বাচন চায়, আর যেই ২টা দল নির্বাচন চায় না এদের নিবন্ধনই নাই। এমন শিরোনামে দৈনিক কালের কণ্ঠের লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় বিষয়টি অপতথ্য। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। গুজব এখানেই শেষ নয়, সচিবালয়ে নাকি চাকুরিরত ৫৭ জন ভারতীয় নাগরিক শনাক্ত হয়েছে, এমন শিরোনামে আমার দেশ পত্রিকার সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ফ্যাক্ট চেক করে জানা যায় দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত এই দাবিটি প্রচার করা হচ্ছে। দর্শক, আজ ৫টি ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে খবরগুলোকে বিকৃত করে কিংবা বানোয়াট মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, দেখে নিচ্ছিলাম প্রতিবেদন এবং আগেই জানিয়েছি আমাদের সাথে অতিথিরা রয়েছেন, সরাসরি তাদের সাথে আলোচনায় চলে যেতে চাই। আমি প্রথমে ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের কাছে যাব। আমরা দেখতে পাচ্ছি দলগতভাবে বেশ কিছু টার্গেট করে গুজব ছড়ানোর একটা প্রবণতা রয়েছে, ব্যক্তি বিশেষকেও টার্গেট করা হচ্ছে, সেটাও হচ্ছে, এবং একই সাথে দলকে টার্গেট করার বিষয়টিও রয়েছে। সেক্ষেত্রে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন এই ধরনের অপতথ্যের মোকাবেলায়? মূলত তথ্যের তো অবাধ প্রবাহ, আপনি তো সেটা বাধা দিতে পারছেন না ততক্ষণ পর্যন্ত না আপনি ফ্যাক্ট চেকের মাধ্যমে হোক বা আপনার ফলসিটি অর ট্রুথ কোনটা আছে সেটা যাচাই বাছাই না হওয়া পর্যন্ত তথ্য যেটা ইনফরমেশন যেটা স্প্রেড হয় সেটা হবেই। কথাটা হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেসের একটা বিষয় আছে। আমরা ইউটিউবে বিশেষ করে সবচেয়ে বেশি আপনার সহজ যে প্ল্যাটফর্মটা ইউটিউব, আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, সে জায়গাতে আপনার যারা দেখছেন ভিউয়ার যারা আছে তাদের উচিত সেটা সঙ্গে সঙ্গে আপনার রিপোর্ট করা, এই অ্যাওয়ারনেসটা থাকা উচিত। আমরা আমাদের দল থেকে সেই জিনিসটা আমাদের দলের নেতা কর্মীরা যখনই যেটা দেখছে বা দেখবে সে ব্যাপারে তাদেরকে সজাগ বা সচেতন থাকার জন্য আমাদের পক্ষ থেকে আমরা অনুরোধ করেছি। তার মানেটা কি হচ্ছে যে ভিউয়ার যারাই আছে অন্যদেরকেও ঠিক একই আহ্বানটা আমরা জানাই। একটা নিউজ আমরা ফলস, ফেক বা তার কতটুকু বাস্তবতার নিরিখে কতটুকু সত্য হতে পারে। যেমন আপনি একটি কথা বলেছেন যে উপদেষ্টা নাহিদ ইসলাম
বা সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এটা যে কেউ দেখলেই কিন্তু এটা একটা অবাস্তব বিষয়। তাহলে যারা এটা স্প্রেড করেছে বা ওই কন্টেন্টটাকে সঙ্গে সঙ্গে রিপোর্ট করা উচিত, সেটা ইউটিউবে হোক ফেসবুকে হোক, সেখানে আপনার রিপোর্ট করা উচিত। দ্বিতীয় যে বিষয়টা আছে, একটা কমিউনিটি তৈরি করা উচিত। যারা আপনার কমিউনিটি বলতে এটাতে রাজনৈতিক দলের কোনো নেতা কর্মী হতে হবে এমন কোনো কথা নেই। এটা হচ্ছে যে আপনি যে সোশ্যাল প্ল্যাটফর্ম যারা ইউজ করে, এটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারেন, অ্যাক্টিভিস্ট হতে পারেন, ব্লগার হতে পারেন, তাদের সঙ্গে একটা কোঅর্ডিনেশন থাকা উচিত সবার, তাদের সহযোগিতাটা চাওয়া উচিত। কেননা তাদের ভিউয়ার্সের সংখ্যাটা অনেক বেশি সঙ্গত কারণে। যেমন আমি আমার একটা ফেসবুক মনে করেন আমি অ্যাকাউন্ট আছে, আমার দলের নেতাকর্মীরা যারা দেখা গেছে তারাই আপনার বেশিরভাগ আমার ফলোয়ার কিংবা দেখছেন। হয়তো বা কেউ বন্ধু বান্ধব আছেন বা অন্য দলের খুব কম সংখ্যকই দেখা গেছে যে আমার নিউজ বা কন্টেন্টটা দেখে থাকেন। কিন্তু ইনফ্লুয়েন্সার যারা আছেন, ব্লগার যারা আছেন, অ্যাক্টিভিস্ট যারা আছেন, তাদের প্রতি মানুষের একটা ঝোঁক থাকে যে দেখি তারা কি বলছে। সো তাদেরকেও কিন্তু কাজানো লাগে। তার মানে কি একটা কমিউনিটি আপনার ইন্টারওভেন রিলেশনশিপ যদি হয়, তাহলে মানুষ আপনার যে সামাজিকভাবে এটাকে আপনার কমব্যাট করতে পারবে। এটা হলো গিয়ে খুব 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 সোজা বাংলা, মোটা দাগে যদি এটা বলতে পারি। আর এই বিষয়টা আছে, রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। যেমন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটরি অথরিটি যেটা আছে, তাদেরও একটা দায়িত্ব আছে, লিগ্যাল একটা ফ্রেমওয়ার্ক আছে। সেগুলো হচ্ছে যারা বারবার এই কাজগুলো করবে তাদেরকে আইনের আওতায় আনে। কারণ হচ্ছে যে আপনার যারা হোস্টিং করছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর এক জিনিস, সেটাকে আপনার পোস্ট করা আরেক জিনিস, হোস্ট আরেক জিনিস। তাহলে প্রত্যেকের যার যার দায়িত্ব আছে। কিন্তু জি। দেখা গেছে যে এবং নেটওয়ার্ক এই যে আইনি প্রোভাইডার প্রক্রিয়ার প্রসঙ্গটিতে আপনি এলেন, এটি নিয়ে আপনার কাছে আমি পরবর্তী প্রশ্ন রাখবো। তবে তার আগে তানভীর মাহতাব আবির আমাদের সাথে আছেন, অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে, তার সাথে একটু কথা বলে আসতে চাই। আবির, আমরা যে প্রতিবেদন এখন দেখছিলাম একটু আগেই, সেখানেও আমরা দেখেছি যে কিছু ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস পার্টিসিপেন্ট হিসেবে কিছু একটা খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং অনেক 3.2K সেটার মধ্যে কিন্তু লাইক রিয়াকশন। তো এই ধরনের জায়গাগুলো স্ক্যান করে বের করার উপায় আছে কিনা? যিনি করছেন এই ধরনের পোস্ট, তিনি এই গুজবটি আসলে কোথা থেকে পেয়েছেন, তাকে আলাদা করে চিহ্নিত করা, কিংবা এই গ্রুপটি কোনোভাবে কোনো পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো আলাদা করে চিহ্নিত করার উপায় আছে কিনা? ধন্যবাদ। এই ধরনের যে পোস্টগুলো যেটার কথা বললেন যে বিএনপির যে নেতা সালাউদ্দিন আহমেদ গ্রেফতার হয়েছেন, তো এটার মূলত হচ্ছে আমরা সম্প্রতি একটা ইনভেস্টিগেশন করেছিলাম যে ব্লগ স্পটের কিছু ফ্রি ডোমেন আছে যেগুলো ব্যবহার করে বিভিন্ন সাইট ইজিলি তৈরি করতে পারে, 5-6 মিনিটে তৈরি করা যায়। এই সাইটগুলো তৈরি করে সেগুলোতে ক্রমাগত গত বছরের সেপ্টেম্বর থেকে আমরা লক্ষ্য করছিলাম যে ক্রমাগত এগুলোতে হচ্ছে বিভিন্ন ভুয়া তথ্য, অপতথ্য, যেটা হচ্ছে মানে জেনে শুনে ছড়ানো হচ্ছে। তো এটা তো সালাউদ্দিন আহমেদের ঘটনাটাও ঠিক এরকম। তো এটা আমরা দেখিয়েছিলাম যে এখানে সংঘবদ্ধ কিছু গ্রুপ আছে যারা এই কাজগুলো করছে এবং এরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, এবং আমরা এই জিনিসটা নিয়ে নিয়মিত বলেও যাচ্ছি যে হ্যাঁ এরা এই কাজগুলো করছে। তো এটাতে যদি মানুষ সচেতন হয়, সেক্ষেত্রে মানুষ বুঝে যাবে যে এই গ্রুপটার উদ্দেশ্যটাই হচ্ছে অপতথ্য ছড়ানো এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে বাংলাদেশের যে স্পর্শকাতর কিছু বিষয় থাকে, রাজনৈতিক বিভিন্ন অঙ্গন, বিভিন্ন ঘটনা থাকে, যেমন ধরেন সেনাবাহিনী বা এখন বিএনপি, এনসিপি বলেন বা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন মিছিল, যেগুলো আসলে ঘটে না কিন্তু পুরনো বিভিন্ন ভিডিও, এগুলোকে ব্যবহার করে এরা হচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এবং অনেক ক্ষেত্রে এরা সফল এই কারণে বলছি যে তারা এটাকে অনেকভাবে ছড়িয়ে দিতে চেষ্টা করে এবং অনেক মানুষ এটা বিশ্বাস করে তারা এটা শেয়ার করে এবং এটাকে প্রচার করছে। তো এই জায়গাগুলোতে আসলে মানুষের সচেতনতার জায়গাটা অনেক বেশি, এবং আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীও এই বিষয়গুলোতে যদি সচেতন হয় এবং তারা উদ্যোগী হয়ে এই বিষয়গুলোতে এই সংঘবদ্ধ চক্রটাকে ধরতে পারে, এই জায়গাটাতে হচ্ছে অনেক ক্ষেত্রে এটা বন্ধ করা সম্ভব। কারণ হচ্ছে এটা খুবই একটা চিহ্নিত এবং এটা খুবই প্ল্যান মাফিক হচ্ছে এরা আগায়, আমরা যেটা সেপ্টেম্বর থেকে লক্ষ্য করছি এবং এদের পেছনে আমরা অনেকদিন ধরে হচ্ছে কাজ করছিলাম এবং শেষমেশ আমরা বুঝতে পেরেছি যে এরা এখানে
খুব একেবারে একটা গোষ্ঠী হিসেবে এরা কাজ করে এবং এরা টার্গেট করে করে হচ্ছে ছড়ায়, মানে যখন যে ঘটনা হয় একটা বিপরীত, যেমন এখন হচ্ছে তারা নিয়মিত হচ্ছে ছড়াচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে, বিএনপি এনসিপি এদেরকে নিয়ে যেহেতু এখন আলোচনা হচ্ছে অনেক, এবং তাদের বিরুদ্ধে এই বিষয়গুলো ছড়াচ্ছে। তো এটা আসলে বোঝা যায় যে কোন গোষ্ঠী বা কোন ধরনের চক্রগুলো এগুলো আসলে ছড়াচ্ছে, এবং আমরা আমাদের ইনভেস্টিগেশনে সেটা দেখিয়েছিলাম যে কারা কিভাবে ছড়াচ্ছে। তো এভাবে হচ্ছে আসলে আমি মনে করি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা যারা সচেতন তারা হচ্ছে এই বিষয়টাতে যদি অ্যাওয়ার্ড থাকেন যে হ্যাঁ এরা আসলে অপতথ্য ছড়ায়, আমি জি। এই জায়গাটা থেকে প্রচার করব না এবং বা সে- আইনি পদক্ষেপ নেওয়ারও জায়গা রয়েছে, সেটা নিয়ে কথা বলবো। ইনফ্যাক্ট ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমের সাথেও এই বিষয় নিয়ে আলোচনা করব জানিয়েছিলাম আগেই। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আইনি প্রক্রিয়া প্রসঙ্গে কথা হচ্ছিল, আশা করি শুনতে পাচ্ছেন। আমরা বিভিন্ন সময় আইনজীবীদের কাছ থেকে এরকম শুনেছি যে কোনো ব্যক্তি কিংবা সংগঠন কিংবা দলের নামে যখন গুজব ছড়ানো হয় তখন তারা আইনি পদক্ষেপ নিজেদের থেকেও নিতে পারেন। আপনাদের কি সেই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা এই ধরনের অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে? আপনাকে একটা কথা বলি, সেটা আপনার পরিকল্পনা থাকুক বা না থাকুক তাতে কার কতটুকু লাভ হবে। আপনার একটা মিস ইনফরমেশন যখন আপনার স্প্রেড হয়ে গেল, তখন কিন্তু দেখা গেল যে কারো যদি ডেফামেটরি কোনো ডেরিগেটরি কোনো রিমার্ক থেকে থাকে, সেটাতে ক্ষতি সেই সংগঠনের, যখন সংগঠনকে নিয়ে যখন কেউ কোনো কথা বলে, সংগঠন যেটা করতে পারে আপনার ডিফেমেশনের জন্য কেস করতে পারে। কিন্তু এখানে মূল বিষয়টা হচ্ছে কি, এটা প্রিভেনশনটা সবচেয়ে বেশি দরকার। যখন একটা কিছু হয়ে যায় তখন আপনি এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে যেগুলো হয়, কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন কুচ্চারণা করা হয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, তখন আপনি কি করবেন? আপনি ওই কন্টেন্টটা ফলস, ফেক, ওটা কতটুকু আপনার ট্রাস্টওয়ার্দি, কারো কাছ থেকে এসছে, সেটা যত না বড় বিষয়, তার থেকে বড় বিষয়টা হচ্ছে কোন জায়গাতে এটা যেন আর প্রচারে না হয়। তো মোদ্দা কথাটা হচ্ছে এ জায়গাতে যে ধরনের আপনার মিডিয়া, যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম থেকে এসছে, তারা বাংলাদেশের পার্সপেক্টিভে তাদের পলিসি আরো একটু বেশি স্ট্রিক্ট করা উচিত। পার্টিকুলারলি ইউটিউব তাদের পলিসি চেঞ্জ করা উচিত বাংলাদেশের প্রেক্ষিতে। কারণ এটা এত বেশি হচ্ছে, আপনি তো বলেছেন সালাউদ্দিন আহমেদ কিংবা ডক্টর ইউনূস কিংবা উপদেষ্টা মাহফুজুল ইসলাম, আমি তো আজ থেকে প্রায় ৩-৪ মাস আগে দেখেছি যে হাত করা পড়ানো সাবেক বাংলাদেশের গভর্নর সালেউদ্দিন সাহেবকে নিয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে গেছে, তাও কি বিদেশি সংস্থা নিয়ে গেছে। মানে এ ধরনের রিপোর্টও আমরা দেখেছি, সেটা কিন্তু বিদেশ থেকে ছড়ানো হচ্ছে, আমাদের দেশ থেকেও ছড়ানো হচ্ছে। তাহলে আমাদের দরকার কি? আমাদের ডিজিটাল লিটারেসিটা দরকার। সে কারণে আমি মনে করি যে আমাদের যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা গড়ে তোলা একটা বিষয়, আপনি এই যে ফলস ইনফরমেশন যেটা হবে জি। সেটা কিন্তু থেমে থাকবে না, এটা করেই যাবে। আজকে আপনি একজনকে ব্লক করলেন, একজনকে রিপোর্ট করলেন, একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, শত শত কিন্তু আপনার ব্যাঙের ছাতার মতো গজিয়ে যাবে। এবং এই জায়গাটিতেই আমি আসলে তানভীর মাহতাব আবিরের কাছে পরবর্তী প্রশ্নটি যেটি রাখতে চাই, সেটি হচ্ছে আমরা দেখি অনেক সময় কিছু অপতথ্য, কিছু গুজব অনেক মানুষ দেখছে, প্রচুর রিচ হচ্ছে, অনেক অ্যাকাউন্টের কাছে যাচ্ছে, কিন্তু যখন সেটার একটা কারেকশন কেউ পোস্ট করছে, যেমন ৭১ টিভির ফটোকার্ড ইউজ করে যদি একটা গুজব ছড়ানো হয়, তারপর ৭১ টিভির ভেরিফাইড পেজ থেকে যদি জানানো হয় যে না এটা আমরা প্রকাশ করিনি, এই ধরনের কোনো পোস্ট আমরা দিইনি, সেই পার্টিকুলার সেই পোস্টের রিচ আবার কম হচ্ছে, তাহলে এই সমস্যার সমাধান কি করে হবে? এটা আসলে শুধুমাত্র বাংলাদেশের সমস্যা এরকম না, সারা বিশ্বের ফ্যাক্ট চেকাররা এটা নিয়ে চিন্তায় আছেন। এটা যেটা বললেন, যেটা সব ক্ষেত্রে আমরা দেখি যে একটা ঘটনা যখন ঘটে তখন লাখ লাখ মানুষ এটা দেখে ফেলে এবং যাকে নিয়ে ঘটনা তার কিন্তু এটার ড্যামেজ হয়ে যায় তার ক্ষেত্রে, যেটা হচ্ছে ব্যারিস্টার নাসির সাহেব বললেন যে কম সময়ের ভিতরে তার যা ক্ষতি হওয়ার এবং যে এটা ক্ষতি করার চেষ্টা করছেন সে কিন্তু এই জায়গাতে সফল। এই জন্য আমরা যেটা করি, রিমার্স খানা যেটা করে, আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে এটা ডিবাঙ্ক করার চেষ্টা করি, এবং সেটা যত মানে রাতের ৩টা যদি হয়, আমাদের এমন অভিজ্ঞতা আছে আমরা রাত ২টা ২:৩টার দিকে কাজ করেছি এবং তখন এটা প্রচার করে দিয়েছে। এবং আমাদের ফেসবুকে প্রায় ৭ থেকে ৮ লাখ অনুসারী আছেন, এবং এটা আমাদের জন্য খুব একটা মানে আমরা বলি যে এটা আমাদের জন্য একটা ভালো একটা আমাদের দিক, যে যেখানে হচ্ছে অনেক মানুষ এটাতে প্রচার করেন সেই জায়গাটা।
তো এই জায়গাটাতে আসলে যে কাজটা করতে হবে যে শুধুমাত্র ফ্যাক্ট চেকারদের উপর নির্ভর করলে আসলে হবে না, কারণ ফ্যাক্ট চেকারদের কিন্তু আসলে অনেক লিমিটেশন, মানে আমরা অনেক জায়গায় পৌঁছাতে পারি না। এজন্য আমরা সবসময় বলি যে গণমাধ্যম এবং সংশ্লিষ্ট যে ব্যক্তি তিনি যদি তার মাধ্যম বা তার জায়গা থেকে এবং গণমাধ্যম যদি তার জায়গা থেকে এই বিষয়গুলোকে প্রচার করে এবং খুব দ্রুত সময়ের ভিতরে যদি প্রচার করে, সেক্ষেত্রে এই জিনিসটা আরো বেশি মানুষের কাছে পৌঁছানো অর্থাৎ সম্ভব। সচেতনতার জায়গাটা সবসময়ই সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, যেমনটি আমরাও প্রতিদিনই বলি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম এবং রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির যুক্ত ছিলেন এতক্ষণ। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।